আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে হাঁস রান্নার রেসিপিটি শেয়ার করব। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে হাঁস পরিষ্কার এবং হাঁস কাটার একটি ভিডিও শেয়ার করেছিলাম। তখন বলেছিলাম আম্মুর হাতের হাঁস রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমি আম্মুর হাতে সে হাঁস রান্নার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে আজকে আম্মুর হাতের সে হাঁস রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রান্না করার আগে আমি হাঁসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ভিডিওতে যে হাঁসটা কাটাকুটা করতে দেখেছেন সেই হাঁসটাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা আমার আগের ভিডিওতে দুইটা হাঁস পরিষ্কার এবং কাটাকুটার ভিডিও দেখেছিলেন, আর সেই দুইটা হাঁসই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই দুইটা হাঁসই আমি আপনাদের রান্না করে দেখাবো। যদিও এই রান্নাটা আমার আম্মু করেছে, আর পাশে দিয়ে আমি আম্মুকে একটু একটু হেল্প করেছি। হাঁসটা রান্না করার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখন চলে যাচ্ছে রান্নার মধ্যে। তো এখানে আম্মু বড় সাইজের একটা ডিস্কো পাতিল চুলায় বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। হাঁস রান্নায় আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন। এখানে আম্মু সরিষার তেলটা দিয়ে রান্না করছে, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো তরকারি খুব ভালো হয়। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে। তো আম্মু এখানে বেশ কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছে, যেহেতু এখানে দুইটা হাঁস সবগুলো মশলার পরিমাণে একটু বেশি লাগবে। তো এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছে। আদা বাটাটা দিয়েও রসুন আর আদাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার আম্মু কিন্তু তরকারি রান্না করার সময় আদা রসুন যদি দেয় তাহলে আদা রসুনটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেয়। তো এখানে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন হয়তো যে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়াটা দিয়ে হলুদটাকেও তেলের সাথে একটু ভেজে নিচ্ছে, যেন হলুদের সুন্দর একটা কালার তরকারিতে চলে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে কিন্তু শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আম্মু দেখলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটাই দিয়েছে। তো কাঁচামরিচটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছে। শুকনো মরিচটা দিয়েও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। আম্মুকে কিন্তু সবসময় দেখি মাংস, মুরগি কিংবা হাঁস রান্না করার সময় একটু কাঁচামরিচ বাটা দেয়, আর সেই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ বাটা অথবা শুধু শুকনো মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। আম্মু দুটোটাই দিল, তরকারিটা কিন্তু বেশ ভালো হয়। তো এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে আম্মু ভেজে নিচ্ছে। চালটা কিন্তু এই পর্যায়ে একদম কম আছে। তো সবগুলো একবার ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর আম্মু এর মধ্যে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছে। এই মশলাটা কিন্তু আম্মুর স্পেশাল মশলা, আম্মু এই মশলাটা হাতেই বানায়। তো এই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে কিছুদিন পর শেয়ার করব। তো মশলাটা দিয়েও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই পর্যায়ে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। আম্মুর স্পেশাল মশলা দিয়ে আজকের হাঁস রান্না করে দেখাচ্ছে। মশলাটা দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য যতটুকু পানি লাগবে আম্মু এর মধ্যে ততটুকু পানি দিয়ে দিয়েছে। আর এই মশলাটাকে একটু নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যাবে। তো আম্মু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর মাঝে মধ্যে উল্টে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু হাঁসটা দিয়ে দিতে হবে। হাঁসটা মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আম্মু খুব ভালোভাবে হাঁসটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে এই মেশানোটা করতে হবে, তা না হলে কিন্তু সবগুলা হাঁসের গায়ে মশলাটা লাগবে না। তা একটু সময় নিয়ে মশলার সাথে হাঁসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আম্মু কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে হাঁসটাকে মিশিয়ে নিচ্ছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে হাঁসের থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসা পর্যন্ত।
তো ঢাকনা দিয়ে ঢেকে আম্মু অপেক্ষা করেছে। আর দেখেই বুঝতে পারছেন হয়তো যে কতটুকু পানি এর মধ্যে থেকে বেরিয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে কিন্তু হাঁসটাকে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে দেখতে পাবেন যে হাঁসের যে পানিটুকু বেরিয়েছিল সেই পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর মশলাগুলোও কিন্তু নিচে দিয়ে লেগে আসছে। তো এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে কিন্তু গরম পানি দিতে পারেন, আবার চাইলে নর্মাল পানিও দিতে পারেন। আম্মু এর মধ্যে নর্মাল পানি দিয়ে হাঁসটাকে রান্না করে নিচ্ছে। যতটুকু পানি লাগবে সবটা পানি আম্মু একসাথে দিয়ে রান্নাটা করে নিচ্ছে। তো এটা যেহেতু দেশি হাঁস, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর অনেক সময় দেখা যায় হাঁস রান্না করতে অনেক সময় লাগে। তো সে পর্যায়ে কিন্তু পানিটা একসাথে না দিয়ে 2-3 বার করে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আম্মু এর মধ্যে অনেকটুকু পানি দিয়ে হাঁসটাকে রান্না করে নিচ্ছে। যদি সিদ্ধ হয় তাহলে তো ভালো, আর সিদ্ধ না হলে এর মধ্যে আরও কিছুটা গরম পানি দিয়ে হাঁসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো হাঁসটাকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো ঝোলটা শুকিয়ে আসলে একটু চেক করে নিতে হবে যে হাঁসের মাংসটা মজেছে কিনা। আম্মুর হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। হাঁসের মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে যে হাঁসের মাংসটা মজেছে কিনা। তো মজেছে কিনা, হাঁসের মাংসটা নরম হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে নিব। হাঁসের একটা হাড্ডি আমি উঠিয়ে নিব, আর সেই হাড্ডিটা যদি খাওয়া যায় তাহলে বুঝতে হবে যে হাঁসটা হয়ে গিয়েছে। আর যদি সিদ্ধ না হয় তাহলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা হাঁডি নিয়ে একটু চেক করে দেখলাম যে হয়েছে কিনা। হাঁডিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তাহলে আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে। আমার হাঁসের মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আর একটু ঝোল রাখতে পারেন, তবে আমি তেমনটা ঝোল রাখবো না। একটু মাখা মাখা করে হাঁসের মাংসটাকে নামিয়ে নিব। তো আমার হাঁসের মাংস কিন্তু নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। তো আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটা অথবা চালের রুটি দিয়েও এই হাঁসের মাংসটা খেতে পারেন, আবার চাইলে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন। তো আমার থেকে কিন্তু হাঁসের মাংসটা চালের রুটি দিয়ে খেতে ভালো লাগে, আবার চাইলে কিন্তু ছিটা রুটি দিয়েও খাওয়া যায়। আমার চ্যানেলে কিন্তু চালের রুটি আর ছিটা রুটির দুইটা রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেই দুইটা রেসিপি দেখেও বানিয়ে নিতে পারেন। তো চালের রুটি আর ছিটা রুটির রেসিপি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সে ছিটা রুটি অথবা চালের রুটি বানিয়েও এই হাঁসের রেসিপিটার পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই হাঁস রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।